আসসালামু আলাইকুম। স্টেপ সায়েন্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা অ্যাডমিশন ক্র্যাশ কোর্সের এক্সাম 16 এর ফিজিক্স পোর্শনটার সলভ ক্লাস শুরু করতে যাচ্ছি। আমরা কথা না বাড়িয়ে আমাদের প্রশ্নগুলো সলভ করা শুরু করে দেই। আমরা আজকে সর্বপ্রথম দেখব 1 নম্বর প্রশ্নটা। খেয়াল করেন কি বলেছে। অসীম দূরত্ব থেকে 2 কেজি ভরের একটি বস্তুকে মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে, দেখেন এখানে ফলাটা আসে নাই পাওয়ার পয়েন্টে করার কারণে, আপনারা একটু খেয়াল করে নেবেন। এখানে এই দুইটা ডট থাকলে সেখানে একটা ফলা আছে, এটা ধরে নেবেন। ওকে, আচ্ছা। মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে আনতে 4 × 10⁵ জুল কাজ করতে হয়। ওই বিন্দুতে মহাকর্ষীয় বিভব কত? আচ্ছা, অ্যান্সারগুলো একটু তাকান। প্রত্যেকটা সংখ্যা সমান, 2 × 10⁵, 2 × 10⁵, 2 × 10⁵। যেহেতু সবগুলো সংখ্যা সমান, তাহলে এখানে আপনাকে অবশ্যই অ্যান্সার চুজ করতে হবে কিভাবে? এককগুলো দেখে। তার মানে আপনি যদি এখন এখানে ফর্মুলা প্রয়োগ করে বিভবের মান বের করেন, তাহলে কিন্তু আপনি অ্যান্সারটা সঠিকভাবে বুঝতে পারবেন না। তাহলে মহাকর্ষীয় বিভবের এককটা আপনাকে বুঝতে হবে। দেখেন, আমরা মহাকর্ষীয় বিভবের যে ফর্মুলাটা জানি, ডেফিনিশনটা জানি, এটা মহাকর্ষীয় বিভব হচ্ছে W/m। একক ভরের কোনো বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি যদি বিভবের এককটা দেখি, একক কি হবে? একক হবে কাজের একক ডিভাইডেড বাই ভরের একক, জুল পার কেজি। এখন খেয়াল করেন, এখানে কোথাও কিন্তু জুল পার কেজি এককটা নাই। তাহলে এখন একটা কাজ করি আমরা, এখানে যে জুল আছে এই এককটাকে আমরা একটু ভাঙবো। দেখেন, জুলকে যদি ভাঙলে কি পাওয়া যায়? নিউটন মিটার, সাথে আছে কেজি ইনভার্স। এরপর দেখেন, নিউটনকে আবার ভাঙি, নিউটনকে যদি আবার ভাঙি তাহলে আমরা কি পাবো? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, সাথে আছে মিটার কেজি ইনভার্স 1। তাহলে এবার দেখেন, কেজি আর কেজি ইনভার্স 1 চলে যাবে, থাকবে মিটার পার সেকেন্ড স্কোয়ার, সাথে আছে মিটার, তাহলে হবে মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা হচ্ছে মহাকর্ষীয় বিভবের একক। এটা হচ্ছে এসআই একক, এটাও কিন্তু এসআই একক, কিন্তু এটা হচ্ছে আমরা একটু মডিফাই করে নিয়ে আসছি, এবং এই এককটাই কিন্তু অপশনে আছে। এবং কোথায় আছে? 4 নম্বরে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এখানে 4। ঠিক আছে, মানে 2 × 10⁵ মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে এখন আমরা পরের প্রশ্নটাতে চলে যাই। ওকে, কি সুন্দর, পরের প্রশ্নটা চলে আসছে। থ্যাংক ইউ সোহাগ ভাইয়া। 2 নম্বর প্রশ্ন কি বলেছে? একটি কৃত্রিম উপগ্রহের জন্য কোন সম্পর্কটি সঠিক? ওকে, এখানে যে সিম্বলগুলো দেখা যাচ্ছে, ইউ, ই, ইউ, কে, কে, ইউ, ই, ইউ, এগুলো দ্বারা কি বুঝি আসলে? এখানে ই, এটা মানে হলো গিয়ে একটা কৃত্রিম উপগ্রহের মোট শক্তি। ইউ মানে হলো গিয়ে কৃত্রিম উপগ্রহের বিভব শক্তি। কে মানে গতি শক্তি। তাহলে এখন আপনি বিভব শক্তি এবং গতি শক্তি এবং মোট শক্তি, এগুলোর ফর্মুলা যদি আপনি লিখেন, ফর্মুলা লিখলে কিরকম হবে এগুলো অবশ্যই আপনাকে জানতে হবে। একটা কৃত্রিম উপগ্রহের বিভব শক্তির ফর্মুলা হচ্ছে -Gmm ডিভাইডেড বাই আর। আর মানে হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে ওই উপগ্রহের দূরত্ব। জি মহাকর্ষীয় ধ্রুবক, এম হচ্ছে পৃথিবীর ভর, আর এই ছোট এম হচ্ছে উপগ্রহের ভর। এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের বিভব শক্তি। গতি শক্তির ফর্মুলা হচ্ছে ½Gmm/r। মোট শক্তির ফর্মুলা তাহলে আমি কিভাবে পাবো? ইউ আর কে যোগ করে দেব, যোগ করে দিলে এইরকম একটা মান পাবেন আপনি, ½ Gmm ডিভাইডেড বাই আর। তাহলে দেখেন, আমরা 3টা শক্তি ফর্মুলা পাইলাম। এখন দেখেন আমাদের অ্যান্সারটা কিভাবে করব। দেখেন, এই যে লাস্টে যে আমরা সমীকরণটা পাইছি, এটাকে দেখেন তো আমরা এভাবে লিখতে পারি না? ½ × -Gmm/r লেখা যায় না? হ্যাঁ, লেখা যায়। এখন বলেন তো, এই ভিতরে যে জিনিসটা আছে এটার অর্থ কি? এটার অর্থ কিন্তু বিভব শক্তি। তাকায় দেখেন, -Gmm/r, তাহলে লিখতে পারি ½ এটা কিসের মান পাইলাম? মোট শক্তির মান পাইলাম। তাহলে ই এর সাথে বিভব শক্তির সম্পর্ক কি? ইউ ইজ ইকুয়ালস টু 2e। মানে একটা কৃত্রিম উপগ্রহের বিভব শক্তি হচ্ছে গিয়ে মোট শক্তির দ্বিগুণ। অথচ আমরা জানি যে বিভব শক্তি এবং গতিশক্তি যোগ করলে মোট শক্তি পাওয়া যায়, সেখানে বিভব শক্তিটাই হইতেছে গিয়ে মোট শক্তির দ্বিগুণ। এর কারণ হচ্ছে একটাই, সেটা হলো নেগেটিভ বিভব শক্তি। নেগেটিভ বিভব শক্তি হওয়ার কারণে আমরা সাংখ্যিকভাবে বিভব শক্তিটা মোট শক্তির দ্বিগুণ পাই। তাহলে আমাদের অ্যান্সার হবে 4। ওকে, তাহলে আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাই। ওকে, 3 নম্বর প্রশ্ন দেখেন কি বলছে। পৃথিবী ও অন্য একটি গ্রহের
কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত 4:9 হলে গ্রহদ্বয়ের 1 বছরের অনুপাত কত? 1 বছরের অনুপাত বলতে আসলে কি বোঝানো হয়েছে দেখেন তো। 1 বছরের অনুপাত বলতে বোঝানো হয়েছে একটা গ্রহ সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে যে সময় লাগে ওই সময়টাকে আমরা বলি 1 বছর, এবং ওই সময়টার আরেকটা নাম আছে পর্যায়কাল। ঠিক আছে, তাহলে এখানে 1 বছরের অনুপাত বলতে বোঝানো হয়েছে ওই দুইটা গ্রহের পর্যায়কালের অনুপাত কত। ওকে, আচ্ছা, কথা দেখে কনফিউজড হবেন না। তাহলে এখন দেখেন, আমরা কেপলারের সূত্র থেকে জানি, কেপলারের তৃতীয় সূত্র থেকে জানি কোন গ্রহের আবর্তনকালের বর্গ ওই গ্রহটা যেই কক্ষপথে ঘুরে ওই কক্ষপথের ব্যাসার্ধের ঘনফলের সমানুপাতিক। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন তো, এখান থেকে আমরা লিখতে পারি t1 স্কয়ার বাই t2 স্কয়ার ইজ ইকুয়ালস টু a1 কিউব ডিভাইডেড বাই a2 কিউব। ওকে, দেখেন ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে কত? 4:9, a1 বাই a2 এটা দেওয়া আছে। ওকে, তাহলে আপনি কি করবেন? আপনাকে t1 বাই t2 বের করতে বলছে। হ্যাঁ, ওকে, তাহলে দেখেন t1 বাই t2 এটা কত হবে? t1 বাই t2 হবে a1 বাই a2 হোল পাওয়ার 3/2। কিভাবে দেখেন, এখানে a1 বাই a2 এটাকে হোল কিউব আকারে লিখতে পারি, পরে এখানে t1 বাই t2 এটাকে হোল স্কয়ার আকারে লিখতে পারি। এই পাশে t1 বাই t2 এর উপর যে স্কয়ারটা আছে ওটা ওই পাশে চলে গেলে 3 এর নিচে চলে যাবে। এই পাশে পাওয়ার ছিল 2, ওই পাশে গেলে সেটা হাফ হয়ে যাবে, উপরে আগে ছিল 3, 3/2 1.5 হয়ে গেছে। তাহলে এবার দেখেন a1 বাই a2 মানে ব্যাসার্ধের অনুপাত কত দেওয়া আছে? 4:9, তাহলে 4/9 পুরাটার পাওয়ার কত? 3/2। এটা এখন কিভাবে হিসাব করবেন খেয়াল করেন। দেখেন তো, এই জিনিসটাকে আমরা লিখতে পারি 4/9 হোল পাওয়ার হাফ, তার উপর পাওয়ার 3 লেখা যায়। এখন দেখেন তো, পাওয়ার হাফ মানে কি? পাওয়ার হাফ মানে হচ্ছে রুট করে দেওয়া। তাহলে এখন যদি আমি 4/9 কে রুট করি তাহলে কত পাবো? 2/3 রুট করে দিলে, তার উপর আছে আবার পাওয়ার 3, মানে কিউব করবেন। এবার কিউব করলে কত আসবে? 2 এর কিউব মানে হচ্ছে 8, 3 এর কিউব মানে হচ্ছে 27। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে 8:27, মানে ওই দুইটা গ্রহের আবর্তনকালের অনুপাত বা 1 বছরের অনুপাত হচ্ছে 8:27। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা কি করব? পরের প্রশ্নে চলে যাব। ওকে, 4 নম্বর প্রশ্ন কি বলছে? পৃথিবীর কেন্দ্র থেকে কত উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের অর্ধেক হবে? ওকে, আপনারা বুঝতেই পারতেছেন, সবাই এই অ্যান্সারটা জাগাবে। ঠিক আছে, কিন্তু অ্যান্সার আসলে শুধু ওটা না, অ্যান্সার হচ্ছে r/2 এবং √2r, এই দুইটা দূরত্ব। পৃথিবীর কেন্দ্র থেকে দুইটা অবস্থানে আমরা অভিকর্ষজ ত্বরণ, ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের অর্ধেক পাবো, বা অভিকর্ষজ ত্বরণের যে কোনো মান আমরা পৃথিবীর কেন্দ্র থেকে যদি যাত্রা শুরু করি 2 বার সেম মান পাবো। কিভাবে একটু খেয়াল করেন। মনে করেন পৃথিবী, সুন্দর একটা পৃথিবী, পৃথিবীর কেন্দ্র অভিকর্ষজ ত্বরণ 0। এরপর এখান থেকে যদি আমি আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকি, অভিকর্ষজ ত্বরণ বাড়বে, বাড়তেছে 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 বাড়তেছে, এখানে এসে ম্যাক্সিমাম হবে। পরে সেখান থেকে যদি আমি আরো উপরে উঠি তখন কিন্তু আবার অভিকর্ষজ ত্বরণ কমতে শুরু করবে। তাহলে দেখেন, এখান থেকে আবার অভিকর্ষজ ত্বরণ কমতে শুরু করবে, কমতে কমতে, তাহলে এবার আমি যত উপরে উঠবো ততই কমবে। তাহলে খেয়াল করেন, এখান থেকে এই পর্যন্ত আসলে বাড়ে, এখানে অভিকর্ষজ ত্বরণটা কত? g। তাহলে দেখেন তো, এই ভূপৃষ্ঠের নিচে কোনো একটা জায়গায় তার অভিকর্ষজ ত্বরণ এই অভিকর্ষজ ত্বরণের অর্ধেক হতে পারে। হ্যাঁ, হতে পারে। ওকে, আবার এই ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে কোনো একটা উচ্চতা আছে, যে কোনো একটা অবস্থান আছে যেখানে আবারও অভিকর্ষজ ত্বরণ অর্ধেক হতে পারে। ঠিক আছে, তাহলে দেখেন আমরা ভূপৃষ্ঠের সাপেক্ষে দুইটা অবস্থান পাবো, যে অবস্থানে অভিকর্ষজ ত্বরণ ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের অর্ধেক হবে। ওকে, তাহলে দেখেন আমরা ভূপৃষ্ঠ থেকে গভীরতর স্থানে একটা মান পাবো, একই মান ভূপৃষ্ঠ থেকে উচ্চতর স্থানেও একটা পাবো আমরা। তাহলে দেখেন, গভীরতার হিসাবের জন্য আমরা কি করব? পৃথিবীর গভীরতর কোন স্থানে অভিকর্ষজ ত্বরণ বের করার ফর্মুলা হচ্ছে g' = 1 - h/r × g।
ঠিক আছে, তাহলে এইবার দেখেন এখান থেকে আমাকে কি করতে হবে, এইচ এর মান বের করতে হবে। জি প্রাইমের মান কত বসাইতে হবে, জি/2 বসাইতে হবে। তাহলে জি/2 বসান, ইকুয়ালস টু আসবে 1 - h/r ইন্টু জি। তাহলে এই জি জি কাটা যাবে, থাকবে হাফ h/r, এইচ এর মান এখান থেকে আসবে r/2। ঠিক আছে, r/2 আসবে এইচ এর মান। তার মানে আমরা একটা অ্যান্সার পাইলাম r/2, কিন্তু শুধু এটাই কিন্তু অ্যান্সার না, উপরে কিন্তু আরেকটা অ্যান্সার আছে। এখন আপনি দেখেন, আপনি কিন্তু বুঝতেই পারতেছেন অ্যান্সার এখন কোনটা হবে। আর যেহেতু আমাদের কনসেপ্ট আছে যে উপরে গেলেও অভিকর্ষ ত্বরণ বাড়বে, কমবে, তাহলে একই মানের জন্য আমরা দুইটা অবস্থান পাবো, তার মধ্যে একটা অবস্থান পাইয়া গেছি, তাহলে অবশ্যই r/4 অ্যান্সার কখনোই হবে না। ঠিক আছে, কারণ r/4 এটাও তো ভূপৃষ্ঠের নিচেই আছে, আর ভূপৃষ্ঠের কত নিচে অভিকর্ষ ত্বরণ অর্ধেক হবে, r/2, তাহলে r/4 কখনোই অ্যান্সার হবে না, এটা হবে। এবং আমরা জানি আরেকটা অবস্থানে হওয়া সম্ভব, এবং সেটা হবে এটা। তাহলে আপনি এভাবে কিন্তু লজিক্যালি বলতে পারেন এই ক আর গ হবে অ্যান্সার। তবু আমরা একটু বের করে দেখতে চাই। দেখেন, আমরা যদি ভূপৃষ্ঠ থেকে উপরে উঠি, সেই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ বের করার ফর্মুলা কি, জি প্রাইম ইজ ইকুয়ালস টু r ডিভাইডেড বাই r প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি। এইবার আপনি জি প্রাইমের মান কত বসাবেন, জি/2 বসাবেন। তাহলে বসান, জি/2 যদি বসান, তাহলে r/r প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি। এখান থেকে কাটাকাটি করবেন, হাফ হবে, রুট করে দিবেন, 1/√2 হবে, কোনাকুনি গুণ করবেন, বিয়োগ টিয়োগ করবেন, এইচ এর মান আসবে √2r। ঠিক আছে, তাহলে দেখেন এইচ এর দুইটা মানের জন্য আমরা অভিকর্ষ ত্বরণ, ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের অর্ধেক পাবো। ঠিক আছে, একটা হচ্ছে এইচ এর মান r/2 হলে, আর একটা হচ্ছে এইচ এর মান √2r হলে, মানে পৃথিবীর কেন্দ্র থেকে। ঠিক আছে, পৃথিবীর কেন্দ্র থেকে আমরা দূরত্ব হিসাব করতেছি, তাহলে অ্যান্সার হবে ঘ। ওকে, তাহলে দেখেন এই ব্যাখ্যাটা যে আমি বলছি, ব্যাখ্যাটা বলার জন্য বলতে গিয়ে আমাকে এই কনসেপ্ট আপনাদেরকে দিতে হয়েছে, এই কারণে আমার একটু টাইম লাগছে। আপনারা ভাইবেন না এটা যে কঠিন। ওকে, আচ্ছা, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। ওকে, 5 নম্বর প্রশ্ন দেখেন কি বলছে। বলছে যে মহাকর্ষীয় প্রাবল্যের একক নিচের কোনটি। আমরা জানি মহাকর্ষীয় প্রাবল্যের একক হচ্ছে নিউটন পার কেজি, কারণ প্রাবল্যের সংজ্ঞাটা কি, মহাকর্ষীয় প্রাবল্যের সংজ্ঞা E হচ্ছে F/m, অর্থাৎ একক ভরের কোনো একটা বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে আনলে সেটি যে বল অনুভব করে, ওটাই হচ্ছে ওই মহাকর্ষের ওই বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্যের মান। তাহলে দেখেন এখান থেকে আমরা এই প্রাবল্যের একক কি পাবো, বলের একক ডিভাইডেড বাই ভরের একক, নিউটন পার কেজি। কিন্তু নিউটন পার কেজি কোথাও নাই, কি করব, ভাঙবো, নিউটনকে ভাঙেন, নিউটনকে ভাঙলে আমরা কি পাবো, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, সাথে আছে কেজি ইনভার্স 1, এটা কাটা থাকবে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাই। তাহলে দেখেন মহাকর্ষীয় প্রাবল্যের একক আর ত্বরণের একক এটা কিন্তু সমান। আর আমরা জানি কোনো একটা গ্রহের মহাকর্ষীয় প্রাবল্য সাংখ্যিকভাবে তার অভিকর্ষ ত্বরণের সমান হয়। ঠিক আছে, কারণ মহাকর্ষীয় প্রাবল্যের ফর্মুলাটা কিরকম, Gm ডিভাইডেড বাই r স্কোয়ার। অভিকর্ষ ত্বরণের ফর্মুলাও কিন্তু এটাই, যেহেতু ফর্মুলা একই তাহলে তাদের গাণিতিক মান এক সেম হবে এবং এককও কিন্তু সেম হবে। তাহলে নিউটন পার কেজি আর মিটার পার সেকেন্ড স্কোয়ার সেম, তাহলে অ্যান্সার হবে খ। পরবর্তী প্রশ্নটা দেখি, 6 নম্বর। দেখেন কি বলছে, স্থির অবস্থান থেকে বিনা বাধায় একটি বস্তু পড়তে থাকলে 2 সেকেন্ডে 20 মিটার পথ অতিক্রম করলে কত সময় পর তার অতিক্রান্ত দূরত্ব 80 মিটার হবে। স্থির অবস্থান থেকে বিনা বাধায় একটা বস্তুকে ফেলে দিচ্ছেন, তাহলে এখানে গ্যালিলিওর পড়ন্ত বস্তুর সূত্র আসবে, এবং যেহেতু আপনাকে দূরত্বের কথা বলছে, অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে, তাহলে অবশ্যই গ্যালিলিওর পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্র আমাদের প্রয়োগ করতে হবে। তৃতীয় সূত্রটা কি, H সমানুপাতিক টি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না H1 বাই, একবারে লিখে ফেলি, হ্যাঁ, H1 বাই H2 ইজ ইকুয়ালস টু T1 স্কোয়ার ডিভাইডেড বাই T2 স্কোয়ার। ঠিক আছে, আপনাকে কি বের করতে বলছে, কত সময় পর তার অতিক্রান্ত দূরত্ব 80 মিটার হবে, মানে T2 বের করতে হবে। আগে একটা সময় দেওয়া আছে, আগে একটা উচ্চতা দেওয়া আছে, পরে একটা উচ্চতা দেওয়া আছে, পরে সময় বের করতে বলছে। তাহলে T2 এর মান কি আসবে, T2 এর মান আসবে, খুব সহজে হিসাবটা করে ফেলেন, H2 বাই H1, এটার হবে রুট, সাথে T1। কি করছেন, T2 স্কোয়ার কই পাশে নিয়ে গেছেন, এটাই পাশে নিয়ে এলে উল্টায় যাবে, পরে রুট করে দিচ্ছেন। ঠিক আছে, এই এতগুলা জিনিস কিন্তু লাইন ভেঙে ভেঙে লেখা যাবে না, একবারে করতে হবে। ওকে, তাহলে H2 মানে হচ্ছে পরের উচ্চতা, কত দেওয়া আছে, 80 মিটার।
আগের উচ্চতাটা কত দেওয়া আছে 20 মিটার, সময় আছে কত 2 সেকেন্ড। 80-কে 20 দিয়ে ভাগ করলে আসবে 4, 4-কে রুট করলে হবে 2, 2 দিয়ে 2 রে গুণ করলে হবে 4, অ্যান্সার হবে 4 সেকেন্ড। অর্থাৎ 4 সেকেন্ড পরে তার অতিক্রান্ত দূরত্ব হবে 80 মিটার। ওকে, তাহলে আমরা এখন পরের প্রশ্নতে চলে যাই। কি বলছে 7 নম্বর দেখেন, একটি বস্তুকে মুক্তিবেগের কত গুণ বেগে নিক্ষেপ করা হলে তা কৃত্রিম উপগ্রহে পরিণত হবে। এটা বোঝার কিছু নেই, এটা আপনি মুখস্থ করবেন। ঠিক আছে, বইয়ের মধ্যে চার্ট করে কতগুলো বিষয় দেওয়া আছে, মুক্তিবেগের যে টপিকটা আছে সেখানে চার্ট করে দেওয়া আছে যে মুক্তিবেগের সমান বেগে নিক্ষেপ করলে কোন একটা বস্তুকে কি ঘটবে, মুক্তিবেগের থেকে বেশি বেগে নিক্ষেপ করলে কি ঘটবে, মুক্তিবেগের অর্ধেক বেগে নিক্ষেপ করলে কি ঘটবে। হ্যাঁ, তার মধ্যে এই যে সম্পর্কটা ছিল এরকম, যদি কোন একটা বস্তুকে v স্কয়ার ইজ ইকুয়ালস টু ve স্কয়ার বাই 2, মানে নিক্ষেপ বেগ এবং মুক্তিবেগের সাথে এরকম একটা সম্পর্ক থাকলে ওই বস্তুটা একটা চাঁদের মতো একটা উপগ্রহে পরিণত হবে, মানে পৃথিবীকে সে আবর্তন করতে থাকবে। ঠিক আছে, ওকে, তাহলে এখান থেকে আমরা v এর মানটা পাবো এরকম, দেখেন ve ডিভাইডেড বাই √2, মানে 1/√2 গুণ বেগে যদি নিক্ষেপ করি কোনো একটা বস্তুকে, তাহলে সেটা একটা উপগ্রহে পরিণত হবে। অ্যান্সার গ, এগুলো মুখস্থ করতে হবে। ওকে, পরের প্রশ্ন 8 নম্বর কি বলছে, পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরের দিকে উঠতে থাকলে দূরত্বের সাপেক্ষে অভিকর্ষ ত্বরণের পরিবর্তনের লেখচিত্র কেমন হবে। আচ্ছা, আমরা জানি না পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকি অভিকর্ষ ত্বরণ হ্রাস পায়। হ্যাঁ, হ্রাস পায়, কিন্তু কিভাবে হ্রাস পায়? সরলরৈখিকভাবে হ্রাস পায়, না পরাবৃত্তাকারে হ্রাস পায়, না অধিবৃত্তাকারে, না উপবৃত্তাকারে, না কিভাবে? সেটা আমাদের গ্রাফ আকারে একটু হালকা পাতলা আঁকার চেষ্টা করি। দেখেন, মনে করেন একটা গ্রাফ, এই বরাবর আমরা দেখাইলাম দূরত্ব, মানে পৃথিবীর কেন্দ্র থেকে অতিক্রান্ত দূরত্ব, এই বরাবর আমরা দেখাবো অভিকর্ষ ত্বরণ জি। এই জায়গায় দূরত্বের মান হচ্ছে 0, মানে পৃথিবীর কেন্দ্রে আমি আছি, এখানে অভিকর্ষ ত্বরণও 0। আমি কতগুলো দূরত্ব বাছাই করি, মনে করেন এখানে একটা দূরত্ব, এখানে একটা দূরত্ব, এখানে একটা দূরত্ব, এখানে একটা দূরত্ব, এই দূরত্বটাকে বললাম r, এটাকে বললাম 2r, এটাকে 3r, এটাকে 4r, এভাবে ডান দিকে আমি আরো অনেক দূরত্ব দেখাইতে পারি। এবার দেখেন, আমি এখান থেকে এই পর্যন্ত আসলাম, মানে আর দূরত্ব পর্যন্ত আসলাম, তার মানে কি আমি পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্ব পর্যন্ত গেছি, তার মানে আমি পৃথিবীর পৃষ্ঠে চলে গেছি। এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর পৃষ্ঠে চলে গেছি। তাহলে পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ কত? ম্যাক্সিমাম 9.8। এবং আমি যদি পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠের দিকে যাই, অভিকর্ষ ত্বরণ বাড়ে, সমহারে বাড়ে। ঠিক আছে, তাহলে পৃথিবীর পৃষ্ঠ পর্যন্ত অভিকর্ষ ত্বরণের জন্য গ্রাফটা হবে এরকম, সরল রেখা, কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত অভিকর্ষ ত্বরণ সমহারে বৃদ্ধি পায়। এরপরে আমি যদি আরো ডানে সরি, তখন কি বোঝাবে? আমি পৃথিবীর পৃষ্ঠ থেকে আরো উপরে উঠতেছি, এবং আমরা জানি পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরের দিকে উঠলে অভিকর্ষ ত্বরণ হ্রাস পায়। কিভাবে হ্রাস পায়? গ্রাফটা হবে এরকম, পরাবৃত্তাকারে হ্রাস পায়। কারণ দেখেন, উপরের দিকে উঠার ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের ফর্মুলাটা কি? r² ডিভাইডেড বাই r+h হোল স্কয়ার ইন্টু জি। তাহলে দেখেন, এখানে জি অভিকর্ষ ত্বরণ, তার পাওয়ার হচ্ছে 1, আর যে উচ্চতাটা আমরা কাউন্ট করতেছি সেই উচ্চতার পাওয়ার হচ্ছে 2। তাহলে এটা হচ্ছে একটা পরাবৃত্তের সমীকরণ। দুইটা চলক এখানে আমরা দিছি জি আর আর, ঠিক আছে, যেখানে r+h এটা মানে হচ্ছে কি ছোট আর। ওকে, তাহলে দেখেন এই দুইটার সম্পর্কটা হচ্ছে পরাবৃত্তাকার। তাহলে এই যে গ্রাফটা যে আমরা পাবো, এটা কি হবে? পরাবৃত্তাকার। ঠিক আছে, ওকে, এই গ্রাফটা মনে রাখলেই হবে। পরের প্রশ্ন 9 নম্বর কি বলছে দেখেন, কোন একটি বস্তুর জন্য সৃষ্ট মহাকর্ষ ক্ষেত্রের বিভব v = 2y² z হলে প্রাবল্য কোনটি হবে? আচ্ছা, একটা মহাকর্ষীয় বিভবের মান দেওয়া আছে, মান না অ্যাকচুয়ালি, মহাকর্ষীয় বিভবের একটা ফাংশন দেওয়া আছে, দুইটা চলকের মাধ্যমে প্রকাশ করা আছে, প্রাবল্য বের করতে বলছে। আচ্ছা দেখেন, বিভবের একটা ফাংশন দেওয়া আছে, সেখান থেকে প্রাবল্য কিভাবে বের করব? আমরা একটা জিনিস জানি, প্রাবল্যের সাথে, মহাকর্ষীয় প্রাবল্যের সাথে বিভবের একটা সম্পর্ক আছে, যে মহাকর্ষীয় বিভবের ঋণাত্মক গ্রেডিয়েন্ট বের করলে প্রাবল্য পাওয়া যায়। তার মানে মহাকর্ষীয় প্রাবল্য ইজ ইকুয়ালস টু মাইনাস নেবলা ভি। আমরা কি করলাম? বিভবের গ্রেডিয়েন্ট বের করলাম, ঋণাত্মক গ্রেডিয়েন্ট, তাহলে আমরা প্রাবল্য পাবো। এটা আপনাদের জানতে হবে।
ঠিক আছে, প্যারাবোলার সাথে বিভবের সম্পর্ক এটা। তাহলে এখন দেখেন তো এখানে এই ন্যাবলা মানে কি, ভেক্টর অন্তরীকরণ অপারেটর, এটাকে ভাঙলে কি পাবো, আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড। ঠিক আছে, ওকে। আর ভি কত দেওয়া আছে দেখেন, 2y স্কোয়ার জেড, 2y স্কোয়ার জেড। এবার আমরা কি করব, এই পুরো জিনিসটাকে প্রত্যেকটা অপারেটরের মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলে দেখেন প্রথমে এটাকে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 0, পরে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করব, ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কত হবে বলেন তো, জেড আর 2 বাইরে চলে আসবে, ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করলে হবে 2y, গুণ করলে হবে 4yz। ওকে, পরে প্লাস, পরে এখানে আমরা জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করব, থাকবে শুধু 2y স্কোয়ার, 2y স্কোয়ার কে, মাইনাসটা ভিতরে দিয়ে দেন, তাহলে মাইনাস 4yz জে মাইনাস 2y স্কোয়ার কে। এটাই হচ্ছে গিয়ে ওই প্রাবল্য, হ্যাঁ ক নাম্বার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 9 নম্বর শেষ। 10 নম্বর প্রশ্নটা আমরা দেখি। ওকে, 10 নম্বর প্রশ্ন একসাথে নাই, 10 এবং 11 একসাথে আছে। একটা উদ্দীপকের আলোকে দেখেন কি বলছে, চিত্রের আলোকে 10 ও 11 নং প্রশ্নের উত্তরটা দেখেন। এটা চিত্র দেওয়া আছে, দুইটা ভিন্ন বস্তু, এই একটা এই একটা, ওর ভর আছে 0.2 কেজি, ওর ভর আছে 0.5 কেজি। এই বস্তু থেকে 20 সেন্টিমিটার দূরে একটা বিন্দু, এই বস্তু থেকে সেই বিন্দুটারই দূরত্ব দেওয়া আছে 50 সেন্টিমিটার, এবং এই দুইটা দূরত্ব পরস্পর সমকোণে আছে। দেখেন এখানে একটা চিহ্ন দেওয়া আছে, সমকোণ কথাটা এখানে আপনাকে সাংকেতিকভাবে বলে দিছে। তাহলে এই হচ্ছে একটা বিন্দু, ওই বিন্দুতে আপনাকে 10 নম্বর প্রশ্ন, এ বিন্দুতে মোট মহাকর্ষীয় প্রাবল্য কত হবে, মহাকর্ষীয় প্রাবল্য বের করতে বলছে। ওকে, তাহলে দেখেন এখানে এ বিন্দুতে কয়টা মহাকর্ষীয় প্রাবল্য থাকবে, 2টা। কেন, কারণ এখানে 2টা বস্তু আছে। এই বস্তুর জন্য একটা মহাকর্ষ ক্ষেত্র আছে, তার জন্য একটা প্রাবল্য পাবো, এই বস্তুর জন্য একটা মহাকর্ষ ক্ষেত্র আছে, তার জন্য প্রাবল্য পাবো। তাহলে আমি ইন্ডিভিজুয়ালি 2টা প্রাবল্য বের করে পরে এ বিন্দুতে মোট প্রাবল্য বের করব। ওকে, তাহলে দেখেন, আর আমরা জানি প্রাবল্য হচ্ছে ভেক্টর রাশি। তাহলে খেয়াল করেন, আমরা এই চিত্রটা দিয়ে কাজ করি। এ বিন্দুতে, যেই বিন্দুতে প্রাবল্য বের করতে বলে, সেখানে আমরা সবসময় 1 কেজি ভরের একটা বস্তু ধরে নেই। ধরে নিলে এই বস্তুটা কি করবে, আকর্ষণ করবে। আকর্ষণ করলে প্রাবল্যের দিক হবে এই দিকে, মানে এটা হচ্ছে E1। এই বস্তুটাও এই বস্তুকে আকর্ষণ করবে, কারণ আমরা জানি মহাকর্ষ বল কখনো বিকর্ষণ হয় না, সবসময় আকর্ষণ হয়। তাহলে আকর্ষণ করলে এইটার প্রাবল্য হবে এই দিকে, এটাকে আমরা বললাম E2। তাহলে এবার দেখেন E1 এবং E2 দুইটা ভিন্ন দিকে কাজ করতেছে, পরস্পর সমকোণে ক্রিয়াশীল। তাহলে তাদের মোট প্রাবল্য মানে কি, লব্ধি প্রাবল্য বের করতে হবে। সেই লব্ধিটা যাবে এই বরাবর, লব্ধিটা বের করতে হবে, লব্ধি প্রাবল্য E। ওকে, তাহলে আমরা লব্ধি প্রাবল্য কিভাবে হিসাব করব, E = হবে √E1 স্কয়ার প্লাস E2 স্কয়ার, আর কিছু থাকবে না, কারণ তারা পরস্পর সমকোণে ক্রিয়া করতেছে। তাহলে এবার আমাদের কাজ হলো গিয়ে E1 বের করা, E2 বের করা, সেখান থেকে আমরা E বের করতে পারবো। ওকে, আচ্ছা, তাহলে E1 কিভাবে বের করবো দেখেন তো, এই সাইডে করি। E1 প্রাবল্য বের করার ফর্মুলা হচ্ছে Gm/r², যেখানে m মানে হইতেছে গিয়ে এই বস্তুর ভর, যার মহাকর্ষ ক্ষেত্র তার ভর। ওকে, জি এর মান আমরা বসাবো না, ওটা রেখে দেবো, কারণ দেখেন অপশনগুলোতে কিন্তু জি এর মান বসানো হয় না, চলে রাইখা দিছে। তাহলে জি বসান, এম মানে প্রথম বস্তুর ভর কত, 0.2 কেজি। দূরত্ব কত, 20 সেন্টিমিটার। এখান থেকে এই বিন্দুর দূরত্ব 20 সেন্টিমিটার, মানে 0.2 তার স্কয়ার। তাহলে দেখেন একটা 0.2 একটা 0.2 কাটা যাবে, তাহলে থাকবে নিচে একটা 0.2 আর নিচে একটা 0.2 মানে 5। 0.2 দিয়ে ভাগ করা মানে কি 5 দিয়ে গুণ করা। তাহলে এখানে E1 এর মান আসবে কত, 5G। একইভাবে আমরা E2 এর মান বের করতে পারবো। E2 এর মান কি আসবে তাহলে, Gm/r², ফর্মুলা বসান। Gm কত, 0.5, এখানে হবে 0.5 এর স্কয়ার, এখান থেকে আসবে 2G, মানে 0.5 কাটা 0.5 দিয়ে ভাগ করা মানে 2 দিয়ে গুণ করা। তাহলে E1 এর মান পাইলাম 5G, E2 এর মান পাইলাম 2G। এগুলা বসান, 5G হোল স্কয়ার 2G হোল স্কয়ার। জি স্কয়ারটা কমন যাবে, বাইরে নিয়ে আসলে শুধু জি হয়ে যাবে, ভিতরে হবে 5 স্কয়ার প্লাস 2 স্কয়ার। 5 স্কয়ার মানে 25, 2 স্কয়ার মানে 4, 25 আর 4 29।
তাহলে হবে √29g। অ্যান্সার হচ্ছে খ। ওকে, তাহলে আমাদের 10 নম্বর প্রশ্নটা হয়ে গেছে। এবার 11 নম্বর প্রশ্ন দেখেন কি বলছে। এ বিন্দুতে মোট মহাকর্ষীয় বিভব কত? মানে এই চিত্রটাই আগের প্রশ্নে আমাদেরকে প্রাবল্য বের করতে বলছিল, এখানে আমরা বিভব বের করবো। দেখেন বিভব হচ্ছে স্কেলার রাশি, তাহলে এখানে অবশ্যই এ বিন্দুতে দুইটা বিভব থাকবে, কিন্তু ওই দুইটা বিভব স্কেলার রাশি হওয়ার কারণে আমি তাদেরকে জাস্ট যোগ করে দেব। স্কেলার রাশির কখনো লব্ধি হয় না, মোট বিভব মানে যোগ করে দেব। ঠিক আছে, ওকে। যোগ করার জন্য তো আমাকে ইন্ডিভিজুয়াল বিভবগুলো বের করতে হবে, তাই না? ওর জন্য একটা বিভব থাকবে, ওর জন্য একটা বিভব থাকবে। বিভব বের করার ফর্মুলা কি? বিভব বের করার ফর্মুলা হচ্ছে v = -gm/r, যেখানে m মানে হচ্ছে যার মহাকর্ষ ক্ষেত্র তার ভর। অ্যাকচুয়ালি এটাকে ক্যাপিটাল M দিয়ে লেখা উচিত, ঠিক আছে? ওকে, সমস্যা নেই, লিখলাম। তাহলে আমরা এই বস্তুর জন্য যে মহাকর্ষীয় বিভবটা পাবো সেটা বের করি। v1 = -gm1, মানে এই বস্তুর ভর 0.2 কেজি, হ্যাঁ, দূরত্ব 0.2 মিটার। তাহলে দেখেন কাটাচিরা করলে এটা কাটা যাবে, থাকবে -g। v2 বের করতে হবে। v2 কি হবে? -g * ভর। এই বস্তুর ভর কত? 0.5 কেজি। দূরত্ব কিন্তু 0.5 মিটার, মানে 50 সেন্টিমিটার। কাটাকাটি গেলে এটা আসবে -g। তাহলে মোট বিভব এ বিন্দুতে মোট বিভব কি হবে? v1 আর v2 যোগ করে দিতে হবে। v1 এর মান কত পাইছি? -g, ওইটাও পাইছি -g, -2g। অ্যান্সারটা কি জি দিয়ে দেওয়া আছে? না। এবার আপনি জি এর মানটা বসান। -2 × g, 6.673 × 10⁻11। ঠিক আছে, এত একক, যাই হোক ব্যাপার না। না, একক দেখতে হবে, অবশ্যই একক দেখতে হবে। দেখেন এককটা হবে জুল পার কেজি। দেখেন গুণ করেন আগে, -2 দিয়ে যদি এটাকে গুণ করি, ওকে, তাহলে দেখেন এখানে দেখেন যে সংখ্যাটা আছে এটা কত? 6.673, মানে 6.5 বেশি। হ্যাঁ, আচ্ছা, আপনি 6.5 নিয়ে কথা বলেন। মনে করেন এটা 6.5, যদি 2 দিয়ে গুণ করেন কত হবে? 13। আমি লিখলাম 13, কিন্তু এখানে আরেকটু বেশি সংখ্যা আছে, ওটার জন্য আরেকটু আসবে, ওটা আমি রেখে দিলাম, ওটা লিখলাম না। এখানে -13 × 10⁻11। এই পাওয়ারের কিন্তু কোনো কাজ করিনি আমি, এককটা হচ্ছে জুল পার কেজি। ওকে, এবার দেখেন তো অ্যান্সার কোনটা। ওই যেহেতু এখানে একটু ফ্র্যাকশন ছিল, তাহলে 13 বেশি হবে। দেখেন প্রথম অপশনটা প্রথমেই বাদ। কেন বাদ? কারণ বিভব হবে সবসময় নেগেটিভ, কিন্তু প্রথম অপশন হচ্ছে পজিটিভ, ওটা বাদ। পরেরটা 12 তো জীবনও হবে না, কারণ 6.5 বেশি, ওটাও বাদ। পরেরটা হ্যাঁ 13 আছে, -13 কিন্তু দেখেন এখানে আমাদের পাওয়ার কত? এখানে পাওয়ার হচ্ছে -11, কিন্তু গ নাম্বারের অপশনে পাওয়ার আছে কত? 10⁻10। কিন্তু পরেরটাতেও পাওয়ার -10, কিন্তু সংখ্যাটা দেখেন তো, সংখ্যাটা হচ্ছে 1.3346। মানে এই জিনিসটাকেই আমি কিন্তু এভাবে লিখতে পারি। এখানে দেখেন এই 13 ছিল, আমি যদি দশমিকটাকে 1 ঘর বামে নিয়ে যাই, হ্যাঁ, তাহলে এখানে আমাদের পাওয়ার 1 বেড়ে যাবে, মানে -10 হয়ে যাবে। মানে এই লাইন যেই কথা, এই লাইন কিন্তু একই কথা। তাহলে আমাদের অ্যান্সার হবে কত? এত। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাই। 12 নাম্বার কি বলছে? চাঁদে মুক্তিবেগের মান কত হবে যদি ME = 81 mm এবং RE = 4 rm হয়? মানে পৃথিবীর ভর এবং চাঁদের ভরের একটা সম্পর্ক দেওয়া আছে, পৃথিবীর ব্যাসার্ধ ও চাঁদের ব্যাসার্ধের একটা সম্পর্ক দেওয়া আছে, চাঁদের মুক্তিবেগের মান বের করতে বলছে। আচ্ছা দেখেন, চাঁদের মুক্তিবেগ, এটাকে যদি আমি vm বলি, এটার জন্য আমি কি লিখব? 2g/mm/rm। মুক্তিবেগ বের করার ফর্মুলা √2gm/r। ওকে, আচ্ছা, এখন দেখেন পৃথিবীর ভর আর চাঁদের ভরের সম্পর্ক দেওয়া আছে। এখান থেকে আমি mm এর মান কত পাবো? 81 কে ওই পাশে পার করে দেব, 1/81 me। তাহলে মান বসান, 2g, mm এর মান আসবে
1/81 ME ডিভাইডেড বাই RM। RM মানে কি দেখেন তো, RM মানে কি লেখা যায়, 1/4 RE, 1/4 RE। হ্যাঁ, এইবার দেখেন আমরা একটা কাজ করব, এই 1/4 উপরে চলে গেলে 4 হয়ে যাবে, 1/81 নিচে চলে আসলে 81 হয়ে যাবে। তাহলে জিনিসটা আসবে এরকম, 2G ME বাই RE, একটু এভাবে করে লিখলাম 4/81। ওকে, আচ্ছা এইবার এই 4/81 এটাকে যদি আমি রুটের বাহিরে নিয়ে আসি তাহলে সেটা কত হয়ে যাবে, 2/9 রুট হয়ে যাবে, ইন্টু রুট 2G ME বাই RE। এখন দেখেন তো এই জিনিসটার অর্থ কি, 2G ME বাই RE মানে পৃথিবীর মুক্তিবেগ। তাহলে দেখেন আমি লিখতে পারি না, 2/9 ইন্টু পৃথিবীর মুক্তিবেগের মান, পৃথিবীর মুক্তিবেগের মান কত, 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এবার আপনি এটাকে একটু মনে মনে হিসাব করেন, দেখেন প্রথমে 11.2 দিয়ে এটাকে গুণ করেন, কত আসবে, 22.4 ডিভাইডেড বাই 9, একক হবে কিলোমিটার পার সেকেন্ড। এবার 9 দিয়ে যদি 22কে ভাগ করেন কত হবে, 9 দুগুণে 18, 2 হবে, এবং 18-র পরে আরও কিছু বাকি আছে, 2 পয়েন্ট সামথিং হবে। দেখেন তো 2 এর থেকে বেশি সংখ্যা একটাই আছে, 24 তো জীবনও হবে না, 22 9 দিয়ে ভাগ করলে জীবনও 24 হবে। তাহলে দেখেন অ্যান্সার কিন্তু একটাই হবে, এটা। বাকিগুলো দেখলেই বুঝতে পারবেন, এবং এককগুলো সব সেম আছে, সুতরাং একক নিয়ে করার কোনো ঝামেলা নাই। অ্যান্সার হবে 4। তাহলে আমরা পরের প্রশ্নটা দেখি, 13 নাম্বার কি বলছে। আচ্ছা 13 এবং 14 একসাথে দেওয়া আছে, যাক ব্যাপার না। ও নিচের উদ্দীপকের আলোকে 13 থেকে 14 নং প্রশ্নের উত্তর দাও। কেজি ভরের একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীর কেন্দ্র হতে, ও আল্লাহ, এত মিটার দূরত্ব থেকে পৃথিবীকে আবর্তন করছে, যেখানে জি মানে হলো গিয়ে মহাকর্ষ ধ্রুবক। এই যে এখানে একটা জি দেওয়া আছে, আপনারা ভাববেন না এটা প্রিন্টিং মিস্টেক, ইচ্ছা করে দেওয়া হয়েছে। ওকে, আচ্ছা এটা জি হচ্ছে একটা মহাকর্ষ ধ্রুবক। 13 নম্বর প্রশ্ন কি বলছে, উপগ্রহটির রৈখিক বেগ কত। কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগ বের করার ফর্মুলা হচ্ছে v = gm ডিভাইডেড বাই r, যেখানে আর মানে হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে উপগ্রহের দূরত্ব। ঠিক আছে, ওকে, এবার মান বসান, জি এম, হ্যাঁ জিটাকে রেখে দিলাম, জি এর মান বসাবো না, এম হচ্ছে গিয়ে 6 ইন্টু 10⁻²৪। এম মানে হচ্ছে পৃথিবীর ভর, পৃথিবীর ভরটা বসাইলাম। এরপরে আর মানে দূরত্ব দেওয়া আছে কত, 6G ইন্টু 10⁻18। ওকে, এইবার দেখেন মজার জিনিস, জি জি কাটা, 6 কাটা, 10⁻24 ডিভাইডেড বাই 10⁻18 কত হবে, রুট 10⁻6। এটাকে রুট করে ফেললে হবে 10⁻3, মানে পাওয়ার হাফ হয়ে যাবে। 10⁻3 মানে কি, 1000 মিটার পার সেকেন্ড। অ্যান্সার হবে 1000 মিটার পার সেকেন্ড। 14 নম্বর প্রশ্ন পরে কি বলছে দেখেন, উপগ্রহটির আবর্তনকাল কত সেকেন্ড। যাক ব্যাপার না, আমরা আবর্তনকালের ফর্মুলা দেব। আবর্তনকাল বের করার ফর্মুলা 2πr ডিভাইডেড বাই v। ঠিক আছে, ওকে, 2π আর দেওয়া আছে কত, 6G 10⁻18। ওকে, তারপরে v এর মান আমরা কত পাইছি, v এর মান আমরা পাইছি 10⁻3। ওকে, আচ্ছা তাহলে এখন হিসাব করেন। ওকে, তাহলে দেখেন এখানে 2 × 6 12 পাই জি, 12 পাই জি 10⁻18, নিচে আছে 10⁻3, কত হয়ে যাবে, 10⁻15। এত কি, এত সেকেন্ড। কিভাবে দেখেন, এই যে আরটা আমরা বসাইছি কোন এককে, মিটার এককে। ওকে, তারপরে ভি বসাইছি মিটার পার সেকেন্ড এককে, তাহলে এককটা হবে এত সেকেন্ড, এবং কত সেকেন্ড সেটাই চাইছে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কত হবে, 12πg 10⁻15 সেকেন্ড।
দেখেন আবার ভূস্থির উপগ্রহের পর্যায়কাল দেখে আপনার মুখস্থটা দাগায় দিবেন না কিন্তু, ঠিক আছে? ওকে, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। কি বলছে? দিন রাত্রির দৈর্ঘ্যের পরিবর্তন কেপলারের কোন সূত্রকে সমর্থন করে? মুখস্থ রাখবেন, ক্ষেত্রফলের সূত্র। ঠিক আছে, ক্ষেত্রফলের সূত্রটা কি ছিল দেখেন, এটা কি? এটা হচ্ছে একটা গ্রহের কক্ষপথ, উপবৃত্তাকার পথ, সূর্যকে একটা নির্দিষ্ট ফোকাসে রেখে প্রত্যেকটা গ্রহ উপবৃত্তাকার পথে ঘুরে। এবং কেপলারের সূত্রের দ্বিতীয় যে সূত্রটা সেটাকে বলা হয় ক্ষেত্রফলের সূত্র। সেই সূত্র অনুসারে হচ্ছে সূর্য এবং গ্রহের সংযোজক সরল রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। তাহলে দেখেন, এই যে কোনো একটা গ্রহ যখন সূর্যের চারদিকে ঘুরবে, ওই ঘূর্ণনের ক্ষেত্রে গ্রহের গতি কিন্তু সেম থাকে না, এক এক জায়গায় গ্রহের গতি এক এক রকম থাকে। কেন? কারণটা হলো সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করতে হবে। কে অতিক্রম করবে? সূর্য এবং গ্রহের সংযোজক সরল রেখা। ঠিক আছে, ওকে। তাহলে খেয়াল করেন, মনে করেন গ্রহটা এখন এখানে আছে, তাহলে সূর্যের সাথে আমি যদি এইটাকে যুক্ত করি, একটা সরল রেখা পাইলাম। কিছুক্ষণ পরে গ্রহটা এখানে আসলো, এইবার যদি আমি সূর্যের সাথে তার অবস্থান যোগ করি, তাহলে আমি আরেকটা সরল রেখা পাইলাম। এই দুইটা সরল রেখার মাঝখানে একটা ক্ষেত্র তৈরি হয়েছে না দেখেন? তাহলে এখানে আমি বলতে পারি না, এখান থেকে গ্রহটা যখন এখানে আসলো, তার মানে এই সংযোজক সরল রেখাটা এতটুকু ক্ষেত্রফল অতিক্রম করলো। এবং এই ক্ষেত্রফল অতিক্রম করার জন্য আমরা ধরলাম যে এখানে সময় লাগছে 30 দিন। সময় লাগছে কত? 30 দিন ধরে নিলাম। আবার ধরেন বছরের অন্য কোনো একটা টাইমে, ধরেন এক গ্রহটা ছিল এখানে, এখানে সূর্যের সাথে তার অবস্থানকে আমি সংযুক্ত করলাম, একটা রেখা পাইলাম। এখন ওই 30 দিনে গ্রহটা অবশ্যই সমান পরিমাণ ক্ষেত্রফল অতিক্রম করবে। অর্থাৎ এই জায়গায় যে ক্ষেত্রফল সে অতিক্রম করছে, এখান থেকে অন্য একটা জায়গায় যাওয়ার জন্য সেম ক্ষেত্রফল হইতে হবে। তো সেম ক্ষেত্রফল হইতে হইলে অবশ্যই এরকম হইতে হবে, যাতে দেখেন এখান থেকে গ্রহটার দূরত্ব যত, এখান থেকে কিন্তু গ্রহের দূরত্ব কিন্তু অনেক বেশি। কেন? দূরত্ব বেশি রাখতেই হবে যাতে করে দুইটার ক্ষেত্রফল সমান হয়। দেখেন সূর্য থেকে এখানে গ্রহের এই সংযোগ রেখার দৈর্ঘ্য বেশি, তাই ক্ষেত্রফল যা হবে ওই একই ক্ষেত্রফল পাওয়ার জন্য আমাকে এই বক্রপথের দৈর্ঘ্য বেশি হইতে হবে, কারণ এখানে সংযোগ রেখাগুলো ছোট। ঠিক আছে, উচ্চতাগুলো ছোট, তাই ভূমি বড় হইতে হবে ক্ষেত্রফল যদি একই রাখতে চাই। এবার খেয়াল করেন তো, গ্রহটা এখান থেকে যখন এখানে আসে, যেই স্পিডে যাবে, এখান থেকে এখানে যদি 30 দিনে আসতে চায়, আরো বেশি স্পিডে ঘুরতে হবে। তাহলে দেখেন এইখানে গ্রহের গতি যত হবে, এখানে গ্রহের গতি তার চেয়ে বেশি হবে। তার মানে এক এক সময় গ্রহের গতি হবে এক এক রকম। এবং এই কারণে কোনো একটা গ্রহের দিন রাত্রির দৈর্ঘ্য এক এক ঋতুতে এক এক রকম হয়। যেমন আমাদের উত্তর গোলার্ধে শীতকালে রাত হয় বড়, দিন হয় ছোট, আর গ্রীষ্মকালে দিন হয় বড়, রাত হয় ছোট। তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে সেটার ব্যাখ্যা দিতে পারি। ব্যাখ্যাটা আমি এমনি দিলাম, আপনি শুধু মনে রাখবেন দিন রাত্রির দৈর্ঘ্য কেপলারের কোন সূত্রকে সমর্থন করে? দ্বিতীয় সূত্র, অর্থাৎ ক্ষেত্রফলের সূত্রকে। ওকে, তাহলে দেখেন আমরা আমাদের আজকে পরীক্ষা যে 15টা প্রশ্ন ছিল তার সলিউশন আমরা দেখলাম। তাহলে যারা পরীক্ষা দিয়েছেন তাদের জন্য সলিউশনটা অবশ্যই উপকারী, আর যারা পরীক্ষা দেন নাই তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পরীক্ষার ফর্মের লিঙ্ক দেওয়া আছে, ওই ফর্ম থেকে পরীক্ষা দিয়ে তারপর আবার সলভ ক্লাসটা দেখে নেবেন। আগে সলভ ক্লাস দেখলে আপনার মার্ক ভালো আসবে, কিন্তু আপনি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করলে গোল্লা পাবেন। ওকে, তাহলে পরীক্ষাগুলো দিয়ে সাথে সাথে সলভ ক্লাসগুলো দেখবেন এবং আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আপনাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবেন যাতে তারাও সুযোগটা কাজে লাগাতে পারে। ওকে, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ওকে, তাহলে আপনাদের সর্বাঙ্গীন সফলতা কামনা করে আমাদের ক্লাস এখানেই শেষ করে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ।